লুকোচুরি খেলবে? লুকোচুরি সকলকে স্বাগত জানাচ্ছি রহস্যবৃত্তের নতুন আরও একটি এপিসোডে। আজ শুনবেন বড় সিনেমাটিক ঘটনা। এই ঘটনা আমার কাছে এত ভালো লেগেছে যে আমি এর পরবর্তীতে আরও 2টা ঘটনা পড়ে ফেলেছি। তার মানে আজকে টোটালি 3টে ঘটনা আপনারা শুনতে যাচ্ছেন। প্রথম ঘটনাটি অনেকটা বড় ঘটনা, সো আশা করছি আপনাদের এই সময়টা অনেকটাই সুন্দর কাটবে। এই শীতের রাতে এমন ঘটনা অ্যাডভেঞ্চার্স বলার থেকেও আমার মনে হয় প্রতিশোধ পরায়ণ ঘটনা বলাটাই বেটার হবে। বেশি বেশি করে রহস্যবৃত্তের এপিসোডগুলোকে একটু শেয়ার করুন আপনার ভালো লাগার কাছের মানুষদের মাঝে। এই মুহূর্তে আমরা আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করছি। লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকবেন। এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটিকে। আমরা প্রত্যেক শুক্রবার এবং শনিবার ঠিক রাত 10টার সময় রহস্যবৃত্তের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নতুন এপিসোড নিয়ে আসি। যাই হোক, কোনোরূপ কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আমি যে ঘটনাটি শোনাবো সেটি ভয়ঙ্কর কতটা এটা শ্রোতারাই কমেন্ট করে জানাবেন। ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার এক পরিচিত কাকুর কাছ থেকে। একদিন হঠাৎ আমি কাকুকে দেখলাম চিন্তিত হয়ে বসে আছে। আমি কাকুর কাছে গেলাম, জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার? কাকু, তোমায় এত চিন্তিত লাগছে কেন? তখন কাকু বললেন, না কিছু না। আমি জোরাজুরি করলে তখন কাকু বলল, আয় বস আমার পাশে। আমি গিয়ে কাকুর পাশে বসলাম। কাকুকে বললাম, কি হয়েছে কাকু? সব খুলে বলো তো দেখি। আমার কথার পর কাকু বলতে শুরু করলো। কাকু বলল, আমিন আসছে আমায় নিতে। আমি বললাম, কে আমিন? আমার জানা মতে তোমার তো কোনো ছেলে নেই, বউ নেই, তাহলে এই আমিন কে? কাকু বলল, যে আমার বউকে আর ছেলেকে নিয়ে গেছে। আমি বললাম, কে নিয়ে গেছে বা কোথায় নিয়ে গেছে? আর তুমি তাহলে এতদিন ধরে আমাদের কাছে এই কথাটা লুকিয়ে এসেছ? তখন কাকু চেঁচিয়ে বলল, সে মেরে ফেলেছে আমার বউকে আর আমার ছেলেকে। আমি কাকুর চোখ দেখে আঁতকে উঠলাম। কাকুকে এই রূপে এর আগে আমি কোনোদিন দেখিনি। আমি কাকুকে বললাম, কাকু ঘটনাটা কি বলো তো? আর এই আমিনটাই বা কে? তখন কাকু বলল, আমিন নামটা ছোট হলেও সে শয়তানের থেকেও শক্তিশালী। আমি বললাম, কাকু ঘটনাটা বলবে আমায়? কি হয়েছে তোমার আর তোমার বউ আর ছেলের সাথে? কি এমন ঘটলো? কাকু বলল, শোন তাহলে। আমি ছিলাম পরিবারের ছোট ছেলে। আমরা ছিলাম 3 ভাই। আমাদের একটাই বোন ছিল, তার নাম ছিল আসিফা। আমার বড় ভাইয়ের নাম ছিল হাসান আর ছোট ভাইয়ের নাম ছিল আফিদ আর আমার নাম আকিম। আমাদের বাড়ি ছিল বাংলাদেশে। আমি বললাম, তাহলে কাকু তুমি যে আমাদের বলছিলে তোমার নাম বাপ্পা আর তুমি হিন্দু? কাকু বলল, হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমার সত্যটা কেউ জানে না। আমি বুঝতে পেরে গেছি আমার মৃত্যু খুব কাছে। আমি বললাম, কি হয়েছিল কাকু, বলবে একটু? তখন কাকু আবার বলা শুরু করলো। কাকু বলল, আমার বয়স এখন 45। আজ থেকে 28 বছর আগে 1997 সালে আমাদের পরিবারটা সুখী পরিবার ছিল। কিন্তু হঠাৎ একদিন আব্বু খুব অসুস্থ হয়ে পড়ে। তখন আমার বড় ভাই সিদ্ধান্ত নিল যে আব্বু তো মারা যাবে, তার যা জায়গাপাতি আছে আমরা 3 ভাই ভাগ করে নেব। বড় ভাইয়ের কথা শুনে আমরা 2 ভাই ভাবলাম, ঠিকই তো বলেছে, চলো তাহলে আজই আব্বুকে বলি জায়গার বিষয়ে। আমার সাথে হাসান আর আবিদও একমত জানালো। আমরা আব্বুর কাছে গেলাম। হাসান বলল, আব্বু তুমি তার কিছুদিনের মধ্যে চলে যাবে, তাই ভাবলাম জায়গাটা যদি আমাদের ভাগ করে দিতে তাহলে ভালো হতো। তখন আব্বু বলল, আমাকে সুস্থ করার চিন্তা না করে তোরা আমার জায়গার পেছনে পড়ে আছিস, ভালো হয়েছে।
তোর মা আমার আগেই চলে গেছেন, না হলে আজ এই দিন তাকেও দেখতে হতো। তখন আবিদ বলল, দেখো আব্বু, তোমার শরীর এখন অনেক খারাপ, কে জানে কখন তোমার হঠাৎ কিছু হয়ে যায়, তখন তো আর আমরা জায়গা পাবো না। তাই যদি আগে দিয়ে দিতে তাহলে ভালো হতো। আর তাছাড়াও আমরাও ভেবেছিলাম যে কাল তোমাকে কলকাতায় একটা ভালো হাসপাতালে ভর্তি করব। আব্বু বলল, লাগবে না তোদের সেবা যত্ন। আমি লক্ষ্য করেছি এতদিন তোরা আমার পিছনে পড়িসনি, আমার জায়গার পিছনে পড়েছিস। আমি তোদের জায়গার সম্পত্তি কিচ্ছু দেব না। আমি মরে যাব তাও তোদের কোনো জায়গা দেব না। তোরা আমার ছেলে হয়ে আমার সাথে এমন ব্যবহার করিস। আর আমার মেয়েটা সারাদিন কত কাজ বাজ করে, বাড়ির রান্না, আমার দেখাশোনা সব নিজে করে, আর তোরা শুধু আমার সম্পত্তির পিছনে পড়ে আছিস। ছি, তোদের মতো ছেলে আমার কপালে জুটল। তখন হাসান বলল, দেখো আব্বু, আমরা তোমার ছেলে, তাই তোমার সবকিছুতে আমাদের হক আছে। আর সম্পত্তি না দিলে আমি আলাদা ব্যবস্থা নিব, এই বলে রাখলাম। এই বলে হাসান দ্রুত চলে গেল। আমি আর আবিদ বললাম, আব্বু, তুমি তো জানো হাসান এমনিতে রাগী, ও যা ইচ্ছা তাই করতে পারে। আমরা চাই না তোমার কোনো ক্ষতি হোক আব্বু, এই জায়গাটা আমাদের নামে লিখে দাও। আব্বু বলল, দেব না। যা যা জায়গা, যা সম্পত্তি আমি সব আমার মেয়েকে দেব। শুধু তোদের জন্য মেয়েটার বিয়ে হচ্ছে না, মেয়েটা পড়াশোনা পর্যন্ত ছেড়ে দিল আমার জন্য। আর আসান তো মদ, গাঁজা, জুয়া খেলে আমার অর্ধেক টাকা শেষ করে দিয়েছে। এখন কি তোরা ওর মতো হতে চাস? আমি বললাম, না আব্বু, আমরা শুধু বলেছি যে হাসান যা রাগী, ও যদি তোমার কোনো ক্ষতি করে দেয় তাই বলছি দিয়ে দাও। আব্বু বলল, যা ইচ্ছে করুক, আমি কিচ্ছু দেব না তোদের। আমার মেয়েটার বিয়ে দিয়ে ওর নামে সব লিখে দেব, তবেই আমি শান্তিতে মরব। আমি আর আবিদ কোনো কথা বাড়ালাম না। আমরাও চলে আসলাম আব্বুর কাছ থেকে। তারপর রাতে খাওয়া দাওয়া করে আমি, হাসান আর আবিদ বসে আলোচনা করছি যে কি করে আব্বুকে রাজি করানো যায়। হাসান বলল, কাল আবার যাবে আব্বুর কাছে, এবার না দিলে বুড়োর গলা টিপে মেরে দেবে। আবিদ বলল, না, এমন কিছু করিস না, ছি, কারণ যাই হয়ে যাক আব্বু কিছুতেই রাজি হবে না। হাসান বলল, তাহলে কি করব? এমনি ছেড়ে দেব নাকি? আমরা কাজ করে সংসার চালাচ্ছি, আর ওই হতবাকা মেয়েটাকে সব জায়গা দিয়ে দেবে। আমি কিছুতেই এটা মেনে নিতে পারি না। আমি কিছু তো একটা করবই, দেখ খালি তোরা। আমি ভয়ে ভয়ে বললাম, কি করবে হাসান? দেখ ভাই, কিছু কিছু উল্টাপাল্টা করতে চাস না, আব্বু কিছু দেবে না। বাদ দে না ভাই, আব্বু এখন আমাদের উপর রেগে আছে, তাই এমন বলছে। শান্ত হয়ে গেলে নিজেই সব দিয়ে দেবে। হাসান বলল, তোরা কি জানিস আমি যা জানি? ওই মেয়েটাকে আমি সহ্য করতে পারি না। কেন জানিস? আমি বললাম, কেন? হাসান কিছু বলতে যাবে, হঠাৎ শুনতে পেল বাইরের উঠোন থেকে কারোর দৌড়ানোর আওয়াজ এলো। হাসান তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখল আসিফা ওর ঘরে ঢুকে গেল। এই দেখে হাসান মনে মনে বলল, তাহলে তুই সব শুনে নিয়েছিস? ঠিক আছে, জায়গা জমি তো কিচ্ছু পাবি না, আর তোর আসল রূপ আমি কালকেই সবার সামনে তুলে ধরব। আবিদ বলল, কি বলছিস এসব? কাকে বলছিস? হাসান বলল, তাহলে বুঝতে পারবি, সম্পত্তি তো আমাদেরই হবে। তারপর আমরা ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি হাসানকে কোথাও দেখতে পাচ্ছি না। ভাবলাম হয়তো কাজে গেছে। দুপুর হয়ে গেল, তাও হাসান বাড়ি আসছে না। আমি আবিদকে বললাম, হাসান এখনো বাড়ি আসছে না কেন? কিছু খাবে না নাকি? বুঝতে পারছি না। আবিদ বলল, কি জানি, বাদ দে, হয়তো কোনো হোটেল থেকে কিছু খেয়ে নিয়েছে। ওর কথা শুনে আমিও মাথা ঘামালাম না। তারপর রাত হয়ে গেল, তাও হাসান বাড়ি আসছে না। রাত 9টা বেজে গেল, হাসানের তখনও পর্যন্ত কোনো খোঁজ নেই। আর তখন গ্রামে রাত 9টা মানে গভীর রাত। আমি আবিদকে বললাম, কি ব্যাপারে, হাসান এখনো আসছে না? আবিদ বলল, হয়তো প্রতিদিনের মতো আজও মদ খেয়ে কোথাও পড়ে আছে দেখ। আমি বললাম, চল তো একবার দেখে আসি। আবিদ বলল, না 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 না, বাদ দে, ওর নেশা কাটলে ঠিক ফিরে আসবে। আমি তাও জোর দিয়ে বললাম, চল না একবার
দেখে আসি কোথাও পড়ে আছে কিনা। ও যেখানে এসব খায় গিয়ে একবার দেখে আসি। যতই হোক ও তো আমাদেরই ভাই। আবিদ অবশেষে নিরুপায় হয়ে বলল, চল দেখি। আমরা টর্চ লাইট নিয়ে বেরিয়ে পড়লাম। মাটির রাস্তা পেরিয়ে ধান ক্ষেত পেরিয়ে তালবাগান সব পেরিয়ে আমরা নিজেদের গন্তব্যে উঠলাম। চারিদিকে সুপারি গাছ, নারকেল গাছ, বাঁশঝাড়। হঠাৎ দেখলাম এক জায়গায় হারিকেনের মিটমিটে আলো জ্বলছে। সেখানে গিয়ে দেখলাম পাড়ার কিছু লোক বসে মদ খাচ্ছে আর জুয়া খেলছে। তাদের মধ্যে আমি একজনকে চিনি। তাকে বললাম, আকরামদা, আমাদের দাদাকে দেখেছ? মানে হাসানকে। আকরামদা নেশার ঘোরে বলল, এই না তো, আজ তোর দাদা আসেনি। তোদের দাদার বদলে আজ তো একটু নেশার সফর করে যা। এই বলে ওখানে যারা ছিল সবাই হাসতে লাগলো। আবিদ আমায় বলল, চল চল চল, এখান থেকে চল তো। আমি আর বেশি কথা বাড়ালাম না, ওখান থেকে চলে আসলাম। ওখান থেকে আবিদ বলল, রাত মনে হচ্ছে গভীর, চল আগে বাড়ি ফিরি, চল, কাল সকালে দাদা ঠিকই ফিরবে। আমিও বললাম, চল। আমরা বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখি আসিফার ঘরে একটা মিটমিটে আলো জ্বলছে। আমি ভাবলাম হয়তো হারিকেন জ্বালিয়ে ঘুমাচ্ছে। আগেই বলি দেই, আসিফার বয়স তখন 18, আর আমার আব্বুর অনেক জায়গা জমি ছিল। বলতে গেলে পাড়ার মধ্যে সব থেকে বেশি জায়গা জমি ছিল আমার আব্বুর। ঘটনায় ফিরে আসি। আমি আর বেশি কিছু ভাবলাম না। আমি আমার ঘরে ঘুমোতে চলে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি হাসান তখনও বাড়িতে আসেনি। ভাবলাম এখনো আসেনি কেন। আস্তে আস্তে দুপুর হয়ে গেল, তারপর রাত, তাও হাসানের কোনো খোঁজ নেই। আমি ভয় পেয়ে গেলাম। হাসান এখনো আসছে না কেন? আবিদও ভাবছে যে এতক্ষণে তো হাসান বাড়ি ফিরে আসার দরকার, কিন্তু এখনো আসছে না কেন। চিন্তার ব্যাপার। আমরা প্রতিদিন খুঁজতে যেতাম। আব্বু ভয় পেয়ে গেল। জায়গা দেব না বলে কি বাড়ি ছেড়ে চলে গেল? আর আসিফা তেমন কিছু ভাবছে না। আমরা যতটুকু চিন্তিত, যতটুকু উদ্বেগ, আসিফার চোখে কোনো চিন্তার ভাঁজ নেই। ও সম্পূর্ণ স্বাভাবিক। কারণ হাসান আর আসিফা দুজন দুজনকে সহ্য করতে পারে না। এই করে 1 মাস কেটে গেল। হাসানের তখনও কোনো খোঁজ নেই। আর এইখানে আব্বুর শরীর দিন দিন ক্রমশ খারাপ হতে লাগলো। আমি আর আবিদ ভাবলাম কাল আব্বুকে হাসপাতালে ভর্তি করব। এই কথা আমি আবিদকে বললাম। আবিদ বলল, চল আব্বুকে গিয়ে তাহলে বলে আসি। আমিও বললাম, চল। আব্বুর ঘরের সামনে যেতে গিয়ে আমি আর আবিদ শুনতে পেলাম আব্বু বলছে, মা আমার, আমি এর থেকে তোকে আর বেশি কিছু দিতে পারবো না। তুই আমার জন্য অনেক কিছু করেছিস, আর ওই হতবাগা ছেলেগুলো আমার জন্য কিচ্ছু করে না, উল্টে আমার টাকা খরচ করে। তোর আব্বু মারা যাওয়ার আগে আমায় বলেছিল, বন্ধু, যাই হয়ে যাক তুই আমায় কথা দে, আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুই আমার মেয়েটাকে বড় করবি, কথা দে। আমি বলেছিলাম ঠিক আছে, কিন্তু যদি আমার কিছু হয়ে যায় তাহলে তুই আমার বউ আর ছেলেগুলোকে মানুষ করবি। এরপর একদিন তোর আব্বুর অস্বাভাবিক মৃত্যু হলো। কেউ বুঝতে পারল না তোর আব্বু কি করে মারা গেল। যেন মনে হচ্ছিল কোনো একটা পশু তোর আব্বুকে ছিঁড়ে খেয়ে ফেলেছে। থাক মা, এসব কথা থাক। আজ তোকে আমি আমার যা সম্পত্তি আছে তা সব লিখে দিলাম। এই বলে আব্বু একটা ভারী নিঃশ্বাস ছাড়ল। আসিফা বলল, আব্বু, আমি সেই কাগজ রেখে দিয়েছি, আর তোমায় কালই আমি হাসপাতালে ভর্তি করব। আব্বু কিছু বলার আগেই কোথা থেকে হঠাৎ হাসান চলে এলো। হাসান এসে আব্বুর গলা ধরে বলল, তুই বুড়ো, তোর সব সম্পত্তি ওই মেয়েটাকে দিয়ে দিলি। আমরা তোর নিজের ছেলে হয়ে আমরা কিছু পাবো না, তোকে তো আজ মেরেই ফেলবো। এই বলে হাসান আব্বুর গলা টিপে ধরল। আমি আর আবিদ হাসানকে আব্বুর কাছ থেকে সরাতে লাগলাম, কিন্তু হাসানের গায়ে এত শক্তি যে আমরা দুজন মিলে হাসানকে আটকাতে পারলাম না। তারপর হঠাৎ আব্বু মারা গেল। আমি আব্বুকে দেখলাম, আব্বু কিচ্ছু
বলছে না। জিহ্বা অনেকটা বেরিয়ে পড়েছে। বড় বড় চোখ করে উপরের দিকে তাকিয়ে আছে আব্বু। আমি বললাম, আব্বু 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 কিছু বলছো না কেন? আবিদ বলে উঠল, আকিব ছেড়ে দে, আব্বু মারা গিয়েছে। আমি ভয়ে কি করব কিছু বুঝতে পারছি না। আমি হাসানের কলার ধরে বললাম, তুই কি করলি এটা? তুই 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 আমাদের আব্বুকে মেরে ফেললি। হাসান আমার হাত ছাড়িয়ে চলে গেল। সর। দেখলাম আসিফা নেই, সেও চলে গেল নিজের ঘরে। আমরা দুই ভাই আব্বুর লাশটা ঘিরে দাঁড়িয়ে থাকলাম। এরপর আব্বুর লাশটাকে সাধারণ মৃত্যু বলেই চালিয়ে দিলাম, কারণ আব্বু অনেক দিন ধরে বিছানাগত ছিল, তাই কেউ সন্দেহ করেনি। ওই ঘটনার পর থেকে আসিফা নিজের ঘর থেকে আর বের হয়নি। হাসান গিয়ে আসিফার ঘরে নক করলো, বলল, হাই শালি, দরজা খোল, তোর হিসাব বাকি আছে। তুই অন্যজনের মেয়ে হয়ে আমাদের সম্পত্তিতে হক বসাবি? দেব তোকে হক বসাতে, বের হ। এই বলে গালাগালি দিতে লাগলো। আমি আবিদকে বললাম, তাহলে আবিদ, আমরা যাকে এতদিন ধরে নিজের ছোট বোন ভেবেছি, সে আমাদের বোন না? আবিদ বলল, আমিও তো এই জানতে পারলাম। আমার তো পুরো আকাশটাই ঘুরছে। আমি বললাম, আজ সকাল থেকে যা হয়েছে সব ভুলে যা। আব্বু চলে গেছে ঠিকই, বেকার আমাদের কিছু দিতও না। অনেক আগেই সব আসিফার নামে লিখে দিয়েছে। আবিদ বলল, আর আমাদের কাছে কথাটা এতদিন লুকিয়ে রেখেছিল কেন? আমি বললাম, আজ হাসানকে সব জিজ্ঞেস করব। আবিদ বলল, কিন্তু হাসান কোথায়? একটু পর আসিফার ঘর থেকে আমরা চিৎকারের আওয়াজ শুনতে পাই। আমরা দৌড়ে গেলাম, গিয়ে দরজা ভেঙে দেখলাম আসিফা মাটিতে পড়ে কাঁদছে। গায়ে কোনো পোশাক নেই, আর হাসান খাটে বসে বসে হাসছে আর বলছে, আমাদের সম্পত্তি নিবি না? তোকে আমি মেরে ফেলবো, আমাদের সম্পত্তি নিবে। আমি হাসানকে বললাম, হেই হাসান, কি করলি এটা? মানলাম ও আমাদের বোন নয়, তবু ওর সাথে এমন করলি কেন? ও আমাদের বোন না হলেও তাই বলে তুই ওর সাথে এমন করবি? আবিদ এসে আসিফার শরীরে একটা কাপড় জড়িয়ে দিল। আবিদ বলছে, হায় আল্লাহ, এ কি অবস্থা করেছিস মেয়েটার। যতই হোক, যাই হোক, আমাদের সাথে তো এতদিন ছিল ও, আমাদের বোনের মতোই। হাসান রেগে গিয়ে বলল, এসব ফালতু কথা আমায় বলিস না, তাহলে তোদেরও মেরে ফেলব। আমি হাসানকে আমাদের ঘরে নিয়ে আসলাম। এসে ওকে সব জিজ্ঞাসা করলাম। ও আমায় বলতে শুরু করলো, তোরা যখন খুব ছোট্ট তখন আব্বু বাড়িতে আসিফাকে নিয়ে আসে। আম্মু আর আব্বুর মধ্যে খুব ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে আম্মু বলে, তুমি যদি একে আমাদের বাড়িতে রাখো তাহলে হয় আমি মরবো, না হলে একে মারবো। এই বলে দিলাম। তখন আবিদ জিজ্ঞেস করলো, আমরা তখন কোথায় ছিলাম রে? হাসান বলল, তখন তোরা খুব ছোট ছিলিস, যখন আব্বু ওকে নিয়ে এসেছে। তারপর আম্মুর ওই কথা শুনে আব্বু ওকে কোথাও একটা রেখে আসে। যখন আম্মু জিজ্ঞাসা করলো, ওকে কোথায় রেখেছ? আব্বু বলল, বিক্রি করে দিয়েছি। আম্মু তখন বলল, ভালোই হলো। তারপর হঠাৎ একদিন আম্মুর শরীর খারাপ হতে শুরু করলো। আম্মু খুব দুর্বল হয়ে গেল, রোগা হয়ে গেল। এমন রোগা হয়ে গেল যেন মনে হচ্ছিল কোনো কঙ্কাল গায়ে কেউ চামড়া বসিয়ে দিয়েছে। আর আম্মু রোজ আমায় বলতো, জানিস হাসান, আমি না কাউকে দেখতে পাই, সে খুব ভয়ঙ্কর। তার সাদা সাদা দুটো চোখ, যেন তার চোখের কালো অংশটাই নেই। তার লম্বা লম্বা বড় বড় নখ। আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসে আর বলে, চল আমার সাথে চল, আমি তো তোকে নিতে এসেছি। এই বলে খুব পৈশাচিক হাসি দিত। আমি রোজ রাতে এই একই স্বপ্ন দেখেছি জানিস। এই শুনে আমি বললাম, ও কিছু না মা, ভুলভাল চিন্তা করছো, তুমি সুস্থ হয়ে যাবে। এইভাবে আস্তে আস্তে দিন কাটতে লাগলো, আর আম্মুও দিন দিন শুকিয়ে যেতে লাগলো। হঠাৎ করে একদিন আম্মু মারা গেল। তখন তোরা অনেক ছোট ছিলিস। আব্বু আমায় বলেছিল, যদি এই কথা তোদেরকে বলি তাহলে আমায় কিচ্ছু দেবে না, সম্পত্তিও দেবে না।
আমায় লোভ দেখিয়েছিল সব সম্পত্তি আমার নামে লিখে দেবে। তাই আমিও তোদের কিছু বলিনি এতদিন, কিন্তু আজ বলতে বাধ্য হলাম। সেই রাতে আমরা যে যার মতন ঘুমিয়ে পড়লাম হাসানের কাছে সমস্তটা শুনে। আস্তে আস্তে দিন কাটতে লাগলো। আসিফা নিজের ঘর থেকে বাইরে বের হতো না বললেই চলে, শুধু রান্না করত। হঠাৎ একদিন রাতে আমি বাইরে যাব বলে উঠে দেখলাম হাসান নেই। আমি ভাবলাম হয়তো বাইরে গেছে, কিন্তু না, বাথরুমেও কেউ নেই। মাটির দিকে চোখ পড়তেই দেখলাম ছিটে ছিটে রক্ত পড়ে আছে। আমি রক্তের দিকে এগিয়ে গেলাম, দেখলাম হাসানের লাশ পড়ে আছে, কিন্তু লাশের তো মুন্ডু নেই। আমি এটা দেখে ভয়ে চিৎকার করে উঠলাম। দেখলাম গাছ থেকে টপ টপ করে রক্ত পড়ছে। গাছের দিকে তাকিয়ে দেখলাম হাসানের মুন্ডু ঝুলছে। মুন্ডুতে কোনো চোখ নেই, চোখের জায়গাটা পুরো গর্ত। কেউ যেন চোখ খুঁজে তুলে নিয়েছে। আমি এটা কি দেখলাম, যা দেখেই আমি অজ্ঞান হয়ে গেলাম। সকালে চোখ খুলে দেখলাম পাশে আবিদ বসে আছে, আর পাশে লোকজন ভর্তি। দেখলাম গ্রামের লোকজন হাসানের লাশটা ঘিরে দাঁড়িয়ে আছে, আর দুটো ডোম এসে হাসানের লাশটাকে তুলছে। আবিদ আমায় বলল, সকালে উঠে দেখি তুই তেঁতুল গাছের নিচে অজ্ঞান হয়ে পড়ে আছিস, আর তোর পাশে হাসানের মৃতদেহ পড়ে আছে। আমি দেখে গ্রামের লোকজনকে ডেকে আনলাম। আমাকে জিজ্ঞেস করলো, তুই কি দেখেছিস কাল রাতে, যা দেখে তুই অজ্ঞান হয়ে গেলি? আমি বললাম, হাসানের কাটা মাথাটা তেঁতুল গাছে ঝুলছে, আর হাসানের শরীর এমনভাবে ক্ষত বিক্ষত হয়েছিল যেন 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 কোনো পশু ওকে ছিঁড়ে খেয়েছে। আবিদ বলল, হাসানের মাথাটা পাওয়া যাচ্ছে না। আমি বললাম, কি বলছিস? আমি তো দেখলাম গাছে ঝুলে আছে। আবিদ বলল, হ্যাঁ, কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না। আমি বললাম, তাহলে কি সেই ভয়ঙ্কর পশুটাই নিয়ে গেছে? আবিদ বলল, কেমন পশু? তুই কি কিছু দেখেছিস? আমি বললাম, না, কিন্তু আমি দেখেছি হাসানের শরীর ক্ষত বিক্ষত। কেউ যেন বড় বড় নখ দিয়ে গোটা শরীর আশ্রয় দিয়েছে। তোর মনে আছে সেদিন যখন আব্বু বলেছিল আসিফার আব্বুর মৃত্যু? আবিদ বলল, হ্যাঁ, আসিফার আব্বুর ঠিক এমনই মৃত্যু হয়েছিল যেমন হাসানের হয়েছে, কিন্তু এটার মানে বুঝতে পারছি না। আবিদ কিছু বলতে চাচ্ছে, তার আগেই পাশের বাড়ির একটা কাকু এসে বলল, দেখো বাবা, তোমার আব্বু আর তোমার দাদার সাথে যা হয়েছে খুবই খারাপ হয়েছে, কিন্তু তোমার দাদার মৃত্যুটা স্বাভাবিক না। কাল রাতে ওই 2টো নাগাদ আমি তোমাদের বাড়ির কাছ থেকে কিছু অস্বাভাবিক শব্দ শুনতে পাচ্ছিলাম। কেউ যেন খুব রাগান্বিত হয়ে কিছু বলছে, আর তার গলার আওয়াজটা একটা ছেলে আর একটা মেয়ের মেশালে যেমন আওয়াজ হয় ঠিক তেমন। আমি ভাবলাম হয়তো তোমাদের ভাই বোনদের ঝগড়া হচ্ছে, তাই আর মাথা ঘামাইনি, কিন্তু তারপর আওয়াজটা তীব্র হলো। বাইরে বের হয়ে যেটা দেখলাম, কিছু বলার আগেই আসিফ হুট করে এসে বলল, ও আচ্ছা, কাল রাতে গরুগুলো গোয়াল ঘর থেকে অনেক চিৎকার করেছিল, তাই আমি বাইরে বেরিয়ে ওদের কিছু খেতে দিয়ে ঘুমাতে গেছি। কাকু বলল, কিন্তু তোমায় যে আমি... বলার আগে আবিদ বলল, ও কাকু, তোমার বয়স হয়েছে তাই তুমি বেশি চিন্তা করছো, যাও বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও, না হলে আবার কাকিমা খেপে উঠবে। কাকু বলল, হয়তো আমি ভুল দেখেছি, বয়স হচ্ছে তো, বাদ দে, তোরা কিছু মনে করিস না, তোদের এই পরিস্থিতিতে আমি এসে ভুলভাল বকছি। আমিও বললাম, আরে না কাকু, যাও, তুমি বাড়ি যাও। হাসানের মৃত্যুর পর 2 দিন কেটে গেল। আমরা আসিফার সাথে বেশি কথা বলি না, শুধু খাবার সময় দেখা হয় ওর সাথে। তেমন একটা আসিফা নিজের ঘর থেকেও বাইরে বেরোয় না। হঠাৎ একদিন পাশের বাড়ির কাকুটি এসে বলল, এই আবিদ। আমি আর আবিদ বাইরে বের হলাম। বললাম, কি হয়েছে কাকু, বলো। তোদের সহ্য হচ্ছিল না, গরুগুলোকে আমার বাড়ির পাশে কেন রেখেছিস? বলে রাখি, আসিফার ঘরটি কাকুর বাড়ির পাশেই, বলতে গেলে কাকুর ঘরের দেয়াল আর আসিফার ঘরের দেয়াল একসাথেই। আমরা কাকুকে বললাম, কি বলছো কাকু, আমরা আসিফার ঘরে কেন গরু বাঁধবো? আমাদের কি জায়গা কম পড়েছে? তাছাড়া আমরা 4 দিন আগেই আমাদের গরু বিক্রি করে দিয়েছি, হাতে বেশি টাকা পয়সা ছিল না, তাই বিক্রি করতে হলো। কাকু বলল, গরু যদি না থাকে তাহলে ওগুলো কিসের আওয়াজ?
যে আওয়াজ আমি রাতে শুনতে পাই? আবিদ বলল, আওয়াজ? কিসের আওয়াজ? কাকু বলল, আগে যেমন আওয়াজ শুনতে পেয়েছিলাম ঠিক তেমনই আওয়াজ। আবিদ বলল, কাকু তুমি বাইরে কোথাও গিয়ে একটু ঘুরে এসো তো। কি সব বলো ভুলভাল, বুঝতে পারছি না। যাও তো, বেকার মাথা খারাপ করো না, এমনিতেই সকাল থেকে মেজাজ ভালো নেই। কাকু আর বেশি কথা বাড়ালো না, নিজের বাড়ি চলে গেল। আমার একটু সন্দেহ হলো। বললাম, কি ব্যাপার বলতো? কাকু একবার না হয় ভুল বুঝছেন, কিন্তু আরও একবার তো হতে পারে না। আবিদ বলল, তুইও কি সব ভুলভাল চিন্তা করছিস? এই বলে আবিদ ঘরে ঢুকে গেল। আমিও আর কিছু ভাবলাম না, ঘরে ঢুকে গেলাম। রাতে খাওয়া দাওয়া সেরে যে যার ঘরে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ রাতে একটা বিকট শব্দে আমার ঘুম ভেঙে গেল। শব্দটা ঠিক কোথা থেকে এসেছে বুঝলাম না। আমি আবিদকে উঠালাম, বললাম, এই আবিদ শোন তো, এটা কিসের শব্দ? আবিদ বলল, কাকু যেমন আমাদের বর্ণনা দিয়েছিল ঠিক তেমনই আওয়াজ আসছে। আমি বললাম, চল চল তো দেখি কিসের আওয়াজ এটা। আবিদ বলল, এই যদি ভয়ঙ্কর পশুটা হয়, তাহলে যদি আমাদের কোনো ক্ষতি করে তখন কি করবি? আমি বললাম, তেমন কিছু না, চল তাও একটু দেখি না জিনিসটা কি। তারপর আমরা বাইরে গেলাম। বাইরে গিয়ে শুনতে পেলাম কেউ যেন কোনো একটা পশুকে পোষ মানাচ্ছে, আর তার নিঃশ্বাসের আওয়াজ শুনতে পেলাম। আওয়াজটা আসিফার ঘরের দিক থেকেই আসছে। আমরা আসিফার ঘরের কাছে যেতেই হঠাৎ আওয়াজটা বন্ধ হয়ে গেল। আবিদ বলল, কি হলো, আওয়াজটা শোনা যাচ্ছে না কেন? আমি বললাম, হয়তো পাশের জঙ্গল থেকে কোনো পশু ডাকছিল, আমরা ভুল করে চলে এসেছি। চল চল ঘরে চল। যেই আমরা ঘরের দিকে পা বেরালাম, ঠিক তখনই শুনতে পেলাম কেউ জোরে জোরে মন্ত্র পড়ছে, আর কেউ আমাদের ফিস ফিস করে বলছে, আমায় তো দেখতে আসছে, দেখ আমায়, দেখ। ডিয়ার লিসেনার্স, এই ছিল আজকের ঘটনার প্রথম পর্ব। আর যদি এই ঘটনার দ্বিতীয় অংশ শুনতে চান তাহলে অবশ্যই কমেন্টে উল্লেখ করুন, মেনশন করুন এই ঘটনার দ্বিতীয় অংশ শোনার কথা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে, কথা হবে আগামী শুক্রবার নতুন কোনো ঘটনা নিয়ে, নতুন কোনো এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি রহস্যবৃত্তের সাথে থাকুন।